বলেছিলাম যে কি পদ্ধতির একটা গাণিতিক সমস্যার সমাধান আমরা দেখব, পাশাপাশি যদি সময় থাকে তাহলে ওই রেসপেক্টের পায়ের বিষয়টাও আলোচনা করে যাব। আর এই জিনিসগুলো বারবার আমি বলছি, নিজেরা প্র্যাকটিস করবা, না করলে পরীক্ষা হতে পারবে না। এই আলোকে দেখো, প্রথম দিন প্রান্তিক ক্যাপাসিটির পদ্ধতির একটা অংশ করেছিলাম। আমরা কি বলেছিলাম এই অধ্যায় ভিত্তিক আলোচনায়, যে পদ্ধতিটি করি না কেন রেজাল্ট একই হবে। তাহলে ওই অঙ্কটাই আমি প্রান্তিকে না করে আমি এখন টিতে করতে পারি, ওই অঙ্কটাকে আমি পায়ে করতে পারি। তাহলে এটা হচ্ছে আমার একটা শিক্ষা, তার জন্য ওই অঙ্কটা কি করছি। আর আমি তো আগে বলেছি যে অঙ্ক কিন্তু একাধিক করার দরকার নাই, তিনটা পদ্ধতি আয়ত্ত আছে কিনা যে কোনো একটা অঙ্কের সাপেক্ষে তুমি চর্চাটা কিন্তু ধারাবাহিকতাগুলো যেন মন থেকে ভুলে না যাবে, সেটা ঠিক রাখার জন্য ওই চর্চা। আর বিভিন্ন সালের প্রশ্নগুলোর ভাষাটা বলবো, যে কোনো ভাষা তোমার কাছে অভূত মনে হচ্ছে কিনা, যে এটা আমি বুঝতে পারছি না, এই ভাষাটা কেমন হবে, সেই ক্ষেত্রে আলোচনা করিল। কিন্তু সব অঙ্ক তুমি যদি হাতে করে করতে যাও তাহলে অঙ্ক তোমাকে এই সাবজেক্টে তুমি সময় পাবা না, প্রচুর সময় লাগবে। এই জন্যে একটা প্র্যাকটিসে আমাকে রাখতেই হবে, কিন্তু অন্যান্যগুলো কি বলা আছে, আমার কোনো লাইন অবুঝার আছে কিনা সেইগুলো ক্লিয়ার করে দিতে হবে। তো দেখো, গত দিনে যে অঙ্কটা করা হয়েছিল তার লাইনটা আবার পড়ো। একটি 100 কিলোমিটার দীর্ঘ 3 ফেজ 50 হার্জ ট্রান্সমিশন লাইনের ধ্রুবক দেওয়া হবে, আর 0.1 ওহম পার ফেজ পার কিলোমিটার। গতদিনের যে কথাগুলো, এই গতদিনের অঙ্কটা করাচ্ছে এই জন্যে যে এখান থেকে আমাদের কিছু কাজের একটু সুবিধা দিবে, আমাদের কিছু রেজাল্ট কাজেই বেঁচে যাবে, যার জন্য একটু তাড়াতাড়ি করার লক্ষ্যে এটা। তো অঙ্কগুলো করার আগে আমরা করি কি, দুইটা প্রান্ত আগে ঠিক করে নেব। সেই দুই প্রান্তের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 100 কিলোমিটার। দুই প্রান্ত বলতে কাকে বোঝানো হচ্ছে, একটা হচ্ছে ভ্রমণ প্রান্ত আর একটা হচ্ছে প্রেরণ প্রান্ত। এই উভয় প্রান্তের মধ্যে ডিস্টেন্স হচ্ছে আমার 100 কিলোমিটার। এটা তো না বোঝার কিছু নাই। লাইনের যে ধ্রুবক কারা, লাইনের ধ্রুবক কারা হয়, তিনটি মান। তারা কারা, রেজিস্ট্যান্স, রিঅ্যাক্ট্যান্স আর একটা ক্যাপাসিট্যান্সও বলতে পারি, ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্সও বলতে পারি, অ্যাডমিট্যান্সও বলতে পারি। লক্ষ্য রাখবে কিসে দেওয়া আছে, তোমাকে কিসে নিয়ে যেতে হবে, নিয়ে যেতে হবে কিন্তু সবসময় কিসে, অ্যাডমিটেন্সে। বোঝা গেছে কথাটা? আর যদি সরাসরি দেওয়া থাকে তার তো কোনো কথাই নেই। তাহলে এমত অবস্থায় রেজিস্ট্যান্সের মানটা বলা আছে 0.1 ওহম পার কিলোমিটার। আরেকটা পরিস্থিতি কিসে থাকবে, পার ফেজ। লক্ষ্য করবা, এটা থাকতেও পারে নাও পারে, যদি নাও থাকে তাও পার ফেজ। এটা যদি বলা নাও থাকে, লাইনের ধ্রুবক সমূহ সবাই না, কিন্তু লাইনের ধ্রুবক সমূহ সবসময় হচ্ছে ফেজে। তাহলে যেহেতু আমার লেন্থ হচ্ছে 100 কিলোমিটার, তাহলে গুণিত 100। দেখো এই কাজগুলো আমাদের পূর্বে করা আছে। এক্সেল 0.5, হ্যাঁ 0.5 ওহম 5 ইনটু 100, তার মানে কত হবে এটা, 50 ওহম। হ্যাঁ, তারপরে কি দেওয়া আছে, তারপর অ্যাডমিটেন্স দেওয়া আছে। হ্যাঁ, অ্যাডমিটেন্স না দিয়ে থেকে যদি সাবসেন্টেন্স দেওয়া থাকে তাহলে কি করবা, অসরবাবু আদা না স্কুলে যে কোনো একটা কাজে রাখেন। আমি কি 12টায় একাডেমিক ইনচার্জের হাতে পৌঁছাই যতটুকু আছে সমানভাবে নেগেটিভ কথা শোনা যাবে না। আচ্ছা, এই রিজাল্টটা যে কোনো ভাবে একটু ম্যানেজ করেন। ও আসলে আমি নিজে ওকে বললে ওর টাকা দিয়ে দেবো, কোনো বিষয় নেই। যে কোনো একটা ভাবে ম্যানেজ করেন, ও আসলে আমি ওকে বললে ওর টাকা দিয়ে দেবো, নো প্রবলেম। এটা হিস আমার দিয়ে দেবো। হ্যাঁ, আমার কাছে আছে, আমি হ্যাঁ শোনেন, না 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 না, ওই যে লিস্ট সংখ্যা, ওই লিস্টটা ওর সাথে টাকার সাথে থাকবে।
থেকে কোনো বিষয় না, টাকার বিষয় গণিত থাকতে এটা কোনো কথা না। ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, কি বলছিলাম যা, যদি সাবসেপ্টেন্স থাকে তাহলে কি হবে? জি না, সাবসেপ্টেন্স যা অ্যাডমিটেন্স তা না। কি হয় বলতো? তাহলে এটা কি 1/y লিখলে কি হবে? 1/y লিখলে তো এটা শুধু এখানেই যাচ্ছে। কি জিজ্ঞাসা করছিলাম? ওই অ্যাডমিটেন্স কি হবে? হ্যাঁ, কে বললো যে অ্যাডমিটেন্স আর সাবসেপ্টেন্স তাই? কে বললো বলো একটু? হ্যাঁ, আর যদি বলে সিমেন্স তাহলে সব একই কথা, এক এক জায়গায় আন্তর্জাতিকভাবে এক একটা রুল দিয়ে প্রকাশ করে। অ্যাডমিটেন্স সাবসেপ্টেন্স তখনই একই হবে, যেমন দেখো সি এক্স সি, আমি ওয়াই, সূত্রগুলো কি লিখছি? 2 π এফ সি। আবার এর ক্ষেত্রে কি লিখছি? ওয়াই 1 বাই এক্স সি। তো তুমি চিন্তা করো, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স রূপান্তরিত হয়ে অ্যাডমিটেন্স হয়ে যাচ্ছে, ক্যাপাসিটেন্স রূপান্তরিত হয়ে অ্যাডমিটেন্স হচ্ছে কিভাবে? তাহলে সাবসেপ্টেন্স অ্যাডমিটেন্স তো এক জিনিস নয়, হবে তখনই যদি সেখানে একটি মাত্র কম্পোনেন্ট থাকে। বাধা যদি একটাই থাকে তাহলে যাহাই সাবসেপ্ট, ওই যেমন একজন ছাত্র থাকলে কি হয়? ওই ফার্স্ট বয়, ওই সেকেন্ড বয়, ওই থার্ড বয়, ওই লাস্ট বয়, ওই সব। ওই কথাটা হচ্ছে যে যদি শুধু ক্যাপাসিটেন্স থাকে তাহলে ওই ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স, ওই অ্যাডমিটেন্স, ওই সাবসেপ্টেন্স, ওই সব। কিন্তু সাবসেপ্টেন্স আর অ্যাডমিটেন্স ইজ নট ইকুয়াল। অ্যাডমিটেন্স হচ্ছে এর সাথে যত বাধা মাদা যা আসবে সবার ভেক্টরিক্যালি যোগ হবে, এর নাম হচ্ছে অ্যাডমিটেন্স। এখন যদি না থাকে, এ যদি না থাকে তাহলে যাহাই হয় তাহাই এটা হতো। তাহলে এর ভেতরে উচ্চ কথাটা খেয়াল রাখবে যে যদি অন্য কেউ থাকে তাহলে তো আর বলতে পারবো না, তাহলে তুমি অঙ্ক ভুল করে ফেলবা। আচ্ছা গেল, তাহলে এই অবস্থায় অ্যাডমিটেন্স কত আছে? 10 to the power -5 10 to the power -5 into 100, that is 10 to the power -3 এত মোল। হলো কথা। এরপরে কি বলা আছে? লাইনটি 132 কেভিতে 0.9 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং। হলো 100 মেগাওয়াট পাওয়ার গ্রহণ প্রান্তে সরবরাহ করে। এখানে আরেকটু বলে দিই, মেগাওয়াট পাওয়ারটা যে সবসময় গদগদাভাবে থাকবে এমন না। মেগাওয়াটের বিপরীত কি থাকতে পারে? ওটা মেগাওয়াট না থেকে আর কি থাকতে পারে? হ্যাঁ, অন্যভাবে থাকতে পারে এমভিএ। যদি এমভিএ তে থাকে তাহলে কি করব? পাওয়ার ফ্যাক্টর দিয়ে গুণ করে ওয়াকে কিলোওয়াট বা মেগাওয়াট মানে রূপান্তর করে নিয়ে তারপরে অঙ্ক করতে হবে। কিন্তু এই প্রক্রিয়া অনেক ছাত্র জানা না থাকার কারণে ও এটাকেই মেগাওয়াট বিবেচনা করে অঙ্ক করে ফেলে, যেটা কিন্তু ইনিশিয়াল স্টেজে মারাত্মক ভুল। ওর জন্য এক্সামিনার আর খাতা দেখার প্রয়োজন নেই পরের অংশ। কিছু ভুলের বিষয় আছে না, এই ভুলগুলোকে বলা হয় মারাত্মক ভুল। এই ভুলের জন্য কোনো মাধ্যমিক দৃষ্টিভঙ্গি নিয়ে আসা হয় না। এমনি রেক্টেঙ্গুলার পোলার করতে যে কম বেশি হয়েছে এটা খাতা কখনো বিবেচনা করবে না, ঠিক আছে? কিন্তু মৌলিক জিনিসগুলো যেন রূপান্তরে কোনো ভুল না হয়। আচ্ছা গেল, ওটা পাওয়ার টাওয়ার বুঝলাম। তারপর কি পদ্ধতিতে করবি? এই পদ্ধতিতে ব্যবহার করে। হ্যাঁ, তাহলে এখন কি পদ্ধতি করতে হবে? তাহলে কি পদ্ধতি যখনই বলছে তখন মনের ভেতরে একটু পরিবর্তন নিয়ে আসতে হবে।
সেই পরিবর্তনটা কি? সেই পরিবর্তনটা সঠিকভাবে বোঝার জন্য তুমি সার্কিট ডায়াগ্রামটা অঙ্কন করবে। এটা কি বোঝা যাচ্ছে? এটা কার? এটা তীর সার্কিট ডায়াগ্রাম। এটা R1 বা R2 দিই, এটা XL2, এটা R1, এটা XL1। এটা কি আমার সেই অ্যাডমিটেন্স, এটা হচ্ছে আমার লোড। এই লোডটা পরিচালিত হচ্ছে যে ভোল্টেজে, সেটা হচ্ছে VR, যার একটা মান আছে। এই লোডের চরিত্র PR বলা আছে, এই লোডের ক্যারেক্টারিস্টিক্স cos θ এগুলো বলা আছে। তাহলে এখন সার্কিট ডায়াগ্রাম কি বলছে? এখানে একটা কারেন্ট যাবে যার নাম আইআর, এই কারেন্টটা এই পর্যন্ত একই থাকবে যার নাম আইআর। এখানে একটা চার্জিং কারেন্ট যাবে যার নাম আইসি। এখানে একটা কারেন্ট আমি ভেক্টরিক্যালি সামেশন করে পাবো যার নাম আইএস। এটাই হচ্ছে এখানকার আইএস। এবার এটা বিএস। বুঝতে সমস্যা হচ্ছে নাকি? এগুলো দেখো কত দিনের কথা, তারই বুঝতে সমস্যা হবে যদি আমার কথাকে কেউ অবজ্ঞা করে থাকে। আমি বারবার বলেছি এই জিনিসগুলো প্র্যাকটিসে নিয়ে আসতে হবে, প্র্যাকটিসে নিয়ে আসতে হবে, নাহলে তুমি কিন্তু বুঝতে পারবে না। এখন আমরা এই ভ্যালুগুলোকে যদি প্রুভ করি, তাহলে ধারাবাহিকভাবে সেই সমীকরণগুলোর মাধ্যমে গাণিতিক সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করি আমরা। ফার্স্ট আমাদের ছিল দেখো একে কি বলা ছিল? আয়ার। তাহলে কি হবে? পিআর রুট বিআর cos θ। তাহলে পিআর কত? পিআর কত ছিল? 100 মেগাওয়াট। এই মেগাকে কিলো করব না ওয়াট করব নির্ভর করবে ভোল্টেজটা কিসে আছে তার উপরে। ভোল্টেজটা কিসে আছে? কেভিতে। পাওয়ার ফ্যাক্টর 0.9। তাহলে এটা যেহেতু কেভি, এটা না বোঝার কিছু নাই। কেন 1000 দ্বিগুণ করে দিলাম? মেগাওয়াটকে কিলোওয়াট করে দিলাম। আর কেন 1000 দ্বিগুণ করলাম? নিচের মানটাকে ঠিক রাখার জন্য। অনেক সময় অনেকে করে কি এইটাকে 10⁶ দ্বারা গুণ করে নেয়, আবার কেভিকেও 1000 দ্বিগুণ করে। এগুলো করলেও অঙ্কের রেজাল্টের কোনো তারতম্য হবে না, তবে সে একটু বেশি কাজ করে ফেলছে। এই এবার দেখলে সেটা একটা রেজাল্ট হবে 485.98। এই কাজের জন্য দুইজন ক্যালকুলেটরের রেসপন্সটা করো, না হলে যদি একটু ভুল হয় তোমার মনের ভেতরে একটা খটকা লাগতে থাকবে, রেজাল্ট তো মিললো না। এই জন্য 25.84 এটা লিখলাম। এটা কোথা থেকে আসবে? গুড, এটা হচ্ছে আসছে পাওয়ার ফ্যাক্টর থেকে। তাহলে এটা তুমি দেখাই দাও। cos θ r = 0.9, এটা r = cos ইনভার্স 0.9 0.5.8। এবার মাইনাস দিলাম কি জন্য? ওকে কি বলা আছে? যদি বলা না থাকতো বুঝতামটা কি? কেন ল্যাগিং হলো সে? কারণ হচ্ছে জবাব হচ্ছে লোডটা হচ্ছে মানে ইন্ডাকটিভ টাইপ লোড, এই জন্য হচ্ছে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। এবার এটাকে রেক্টিফায়ারে নিয়ে যাও। -38 minus j of 211.81 এটা গেল আমার আয়ার হয়েছে। এবার 2 নম্বর z1 is equal to z2 is equal to z/2 is equal to r/2 plus j of xl/2। কথা মনে হয় দেখো এটাকে বুঝো কিনা। r1 যা r2 তাই
কিন্তু মান কত? এর মানটা কত হবে? 10 ভাগ 2 মোট রোধের আছে 10 ভাগ 2 মোটের অর্ধেক। এটাই তো পদ্ধতি, পদ্ধতি তো এটা। কি পদ্ধতি? এক্সেল 1 আর এক্সেল 2 কি হবে? 50 ভাগ 2 এ হচ্ছে কি আমার 50 ভাগ 2। তাহলে যাহাই z1 তাহাই z2। কথাটা কি z এর অর্ধেক? z বলতে কি r/2 প্লাস j অফ xl/2। তো বুঝা গেল না? তাহলে এখন r কত? 10 ভাগ 2 j অফ 50 ভাগ 2। তাহলে আসলো কি 5 প্লাস j অফ 25। হ্যাঁ 25.49 25.49 একদম বলো 78.69 78.69। কিন্তু খেয়াল করবা যে রেসপন্স করতে তার রেজাল্টটা ঠিক আছে কিনা, এটা বোঝা গেল। এইবার হচ্ছে কি ভোল্টেজ ড্রপ। আয়ার z1 এটাই প্রান্তে নাকি তা বোঝা যাচ্ছে না? এবার আয়ার কত? পোলার রাশিটা বসাবা 485.98 মাইনাস 25.84 ইনটু z1 থেকে 25.49 78.69। আর এবার পোলারে যোগ গুণটা করে ফেলো। হ্যাঁ 63 এবার কোন এটা হচ্ছে 52.85 85 গেল। এটা একক কি বলবো? ভোল্টেজ ড্রপ একক। হ্যাঁ ভোল্ট পার ফেজ। গুড। এবার 4 নম্বরে কি আসবে? ইয়েস ক্যাপাসিট্যান্সের আড়াআড়ি ভোল্টেজ অর্থাৎ V1, এটা একটা নাম দিলাম, এটা হচ্ছে V1। তাহলে V1 কি করে পাবো? গুড। VR কোণ থিটা প্লাস ড্রপ। আর VR কত ছিল আমাদের? 132 কেভি। তাকে 1000 দিয়ে গুণ করলাম হয়ে গেল ভোল্ট, ভাগ করলাম √3 তাহলে হয়ে গেল ফেজ। বুঝা গেছে কথাটা? এই কার্যক্রমটা কেন করলাম? গাণিতিক কার্যক্রম সম্পূর্ণের জন্য, কারণ ড্রপটা আছে কিসে? ভোল্টে। গোত্র কি? ফেজ। তাহলে ওর সাথে অন্যজনকে কাজ করতে হলে সেও সমজাতীয় হতে হবে। এদিকে ভোল্ট ডিভাইডেড বাই √3 মানে ফেজ করে নেবে। এইবার এই ড্রপটা আরেকটা কাজ করতে হবে, এই রেক্টেঙ্গুলার করে ফেলো। কারণ একটু যোগ বিয়োগ সবসময় কিসে হবে? রেক্টেঙ্গুলার রাশি। হ্যাঁ
তাহলে কি দাঁড়ালো? উপরে রেক্টেঙ্গুলার একটা আসছে হচ্ছে 7480, 7480 তারপর প্লাস সে অফ 900 কি 9800 এত হবে। দশমিক দশমিক কিছু হ্যাঁ, নাই, 0.65 65। আচ্ছা তাহলে এইবারে এটা কাজ করে এর সাথে যোগ করে দাও। আচ্ছা এখানে আরেকটা জিনিস শেখার আছে, এইটা গাণিতিক কাজ করে এর সাথে সরাসরি যে যোগ করতে বললাম, এটা কি যোগ হবে? একদম অ্যাবসলিউটলি কারেক্ট। এর কোণ নেই মানে কোণ হচ্ছে জিরো। যার কোণ শূন্য হয় তার ওইটাই ম্যাগনিটিউড, ওইটাই সব। কোণ শূন্য না হলে সে সাধারণ মান। আমি 10 কোণ শূন্য, তার মানে কি আমি ভেক্টর, আমি স্কেলার। আপনারা বুঝতে পারছেন না? কোণ যদি শূন্য হয় তাহলে ওই মানটাই হচ্ছে ভেক্টরিক্যালি মানও 10। যদি বলে স্কেলারের মান কত, অদিক রাশি কি? আরে কোণই তো নাই। অদিক রাশির সংজ্ঞা কি বলে? যার মান আছে, দিক দিক কি নেই, নেই মানে কি জিরো। এই দিক বলতে কি বোঝায়? কোণকে। তাহলে কোণ যদি শূন্য হয় তাহলে মানটা অদিক রাশি। এটা তো সেই আমার অদিক রাশি। এই কত হলো? এইটা ভাগ ভাগ করে এর সাথে যোগ করে দাও। 83,690.23 এইবার এইটাকে তোলা রেখে দাও। কোণ 6.72 অঙ্কের ভেতরে কিছু চালাকি কথাগুলো বলি, মানে অঙ্ক করার সময়ও এইগুলো তোমাকে এই ধারণা দেবে যে আমার অঙ্কটা মোটামুটি হচ্ছে কিনা। মনে রাখবা যে ভোল্টেজের কোণ সমূহ আসবে অতিকূল নিম্নমানের, আর কারেন্টের কোণ হবে বেশি মান। এই চালাকিটা মাথার ভেতরে রেখে, সে যোগ্যতাটা বিয়ে করবে সেটা বলছি নাকি। ভোল্টেজের কোণগুলো হবে নিম্নমানের, যেমন 6.71 মানে এটা একটা নিম্নমানের কোণ, যেটা আঁকিয়ে দেখানো 6 ডিগ্রি খুব কঠিন ব্যাপার। আর কারেন্টের কোণগুলো দেখো, আয়ার কত পেয়েছো তুমি? ওই যে 25.84। বিয়োগবোধ হোক না যোগবোধক সেটা পরের কথা, কিন্তু মানগুলো কি বেশি। এগুলো অঙ্ক হচ্ছে কিনা একটু অ্যাটেনশন ডেভেলপ করে। কারণ একটা ছেলে তো পরীক্ষা হলে রেক্টেঙ্গুলার প্রোগ্রামে ভুল করে ফেলতে পারে, সে অ্যাটেনশন হবে কি এইটা যদি আজকে আসতো 67.2 ভুল হয়েছেই আমি এটা বলছি না, তুমি অ্যাটেনশন হয়ে যাবে যে না আমার মনে হয় কোনো জায়গার ক্যালকুলেশনে ভুল হচ্ছে। বোঝা গেছে কথা? এখন একক কি হবে? একক দেখি পূর্ণাঙ্গ ভোল্ট আর যেমন পর্যন্ত ক্লিয়ার হলো। এইবার আইসি, আচ্ছা এইগুলো আমি মুছে দিচ্ছি। হ্যাঁ, এই সিরিয়াল কত গেল? 5। আইসি, আইসি কি হবে? তার আড়াআড়ি ভোল্টেজ, ওই গড় কথা ভিআর দাম কিন্তু আড়াআড়ি ভোল্টেজ। আড়াআড়ি ভোল্টেজ হচ্ছে V1 কোণ থিটা গুণিত Y কোণ 90। আর এর আগে দেখো আইসি প্রান্তিকে লিখেছিলাম V1 কোণ 0। কথাগুলো খেয়াল করে। আর এখানে কি ভাবার্থ হচ্ছে আমার এখানে যে কারেন্টটা, মানে এর আড়াআড়ি যে ভোল্টেজটা আছে সেটা। তাহলে V1 পেয়েছি আমরা 270.66 কোণ 6.72।
অ্যাডমিটেন্স পেয়েছিলাম 10 টু দি পাওয়ার -3 কোন 90, ওই যে অ্যাডমিটেন্স এখানে লিখলাম না 100 দিয়ে গুণ করি 10 টু দি পাওয়ার -3, আর কোন 90 এককতা থেকে এটা ক্যারেক্টারিস্টিক্স থেকে গুড। আর এবারে এটা কি হয়, এই দশমিক তিনটা আগে দিয়ে দাও 842 84.27 আর দরকার নেই, আর এটা 90 আর এটা 96.72। কত আসলো? হ্যাঁ এইবার অনেকে একটু ঘাবড়ে যেতে পারে যে এই জায়গাটায় মাইনাস হলো কেন, অনেকে পরীক্ষা হলে ঘাবড়ে যেতে পারে না, তাহলে একটু চালাকিটা আবার মনে রেখে দিই। কোন যদি অ্যাবসলিউটলি 90 হয় তাহলে প্রথম মানটা 0 হয়ে যাবে, এটা কিন্তু একটা শিক্ষার বিষয়। কোন যদি অ্যাবসলিউটলি 90 হয়, যেমন প্রান্তিক ক্যাপাসিট্যান্স পদ্ধতি খেয়াল করে দেখো, এফ ভিআর কোণ 0 ওয়াই কোণ 90, তার কিন্তু প্রথম মানটা নিয়ে যদি আমি রেক্টেঙ্গুলার ফর্ম করি এটি 0 আসবে। মানে ক্যালকুলেটর চাপ দিয়ে 0 মানে ওই ছেলে বারবার চাপ দেবে যে কি রে 0 আসছে কেন, 0 আসছে কেন, তাহলে তার এই পিছনের জ্ঞানটা তার সঠিক না থাকার কারণে সে ঘাবড়ে যাবে পরীক্ষার ফলে। তুমি সিম্পলি এই যে আমি বলছি বলে কথাটা 10 কোণ 90 ডিগ্রি, তুমি এটাকে রেক্টেঙ্গুলার করো, দেখো 0 প্লাস j অফ 10 হবে। তাহলে এই ছেলেটা পরীক্ষা হলে ঘাবড়ে যেতে পারে না। তাহলে মনে রাখবে যে কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে প্রথমটা 0, আর 90 এর যদি সামান্যতম বেশি হয় তাহলে প্রথমটা নেগেটিভ হবে। এবার তুমি ভ্যালুটা বসাও, দেখো এখানে তুমি যদি 91 হয় আর আমি এই ভ্যালু বলতে পারবো, তো প্রথমটা মাস্ট নেগেটিভ হবে, 90 এর বেশি। বোঝা গেছে কথাটা? তাহলে পরীক্ষার হলে যাতে না ঘাবড়াও সেই জন্য বললাম এটা খালি 90 এর বেশি, যার জন্য রেক্টেঙ্গুলার ফর্মের প্রথম রাশিটা আমার বিয়োগ করতে হয়েছে। আচ্ছা, এরপর কোনটা জানো? আইএস, তাই না? এই এরপরে কি লেখা আছে? আইএস না, আইসি প্লাস আইআর। আইসি হচ্ছে -9.86 প্লাস জে অফ 83.69। এইবার আইআর এর দেখো রেক্টেঙ্গুলার রাশি আমাদের লেখা আছে 437.38 মাইনাস জে অফ 211.81 দিয়ে এখন দেখো এই রেজাল্টটা কি দাঁড়ায়। জায়গা পাওয়া যাচ্ছে না, তো এই জন্য একটা ভেতরে আরেকটা খুঁজে যাচ্ছে। আচ্ছা, এটা মুছে দিলে কি সমস্যা? না, তার আবার তো লাগবে, বুঝতে তো পারছে না। হ্যাঁ দেখো, এটা দেখো 427.52 minus j of 128.1. এবার এটাকে পোলারে নিয়ে যাও। So 446.30 angle minus 16.68. কারেন্ট ঠিক আছে কিনা মোটামুটি কি দেখো, একটু বোঝা যাচ্ছে যে 16.68 মানে বেশি মান, তার মানে আমার মোটামুটি ঠিক আছে। আইএস লাইন না বোঝার কিছু নাই। এইবার 6 এর পরে 7 কি হবে?
ইম্পিডেন্স আমি ওখানে লেখা আছে, কিন্তু কাজটা করবো কোথায়? ভোল্টেজ ড্রপটা মুছে দিলে আবার ভেক্টরের জন্য লাগবে তো কোন দিকে কি করি আমি এখন। আচ্ছা এই জায়গাটা একটুখানি মুছি, হ্যাঁ দেখি ছোট ছোট করে হয় কিনা। লাগবে একটু পরে ভেক্টর এসে লাগবে আবার। ভোল্টেজ ড্রপ এই অংশের ভেতর দিয়ে কারেন্ট যাচ্ছে আইএস, আর এর নাম হচ্ছে জেড। জেড টু না ওয়ান? ও ওয়ান হোক টু হোক দেখা যায় একটা হোক। তাহলে যে আইএস হচ্ছে 446.30 16.68। জেড টু কত? জেড ওয়ান ও যা জেড টু তাই, ওই একবার রেজাল্টটা দেখো 25.49। ওর হচ্ছে 78.69। এবার এটা গুণ করো। 11 মানে 11376.18 কোন হ্যাঁ 62.01 এবার রেক্টেঙ্গুলারে নিয়ে যাও। plus say of 10045.50 তাহলে এটা গেল ভোল্টেজ ড্রপ। এই জায়গাটা একটা জিজ্ঞাসা ছিল, এটা কি একক কি হবে? ফেজ ভোল্টেজ, এবং একক হচ্ছে ভোল্ট। এবার লাস্ট এখানকার অবস্থা অনুযায়ী 8 নম্বর ভিএস কি লিখবো? ভিএস V1 কোণ থিটা প্লাস ড্রপ ভোল্টেজ। তাহলে V1 কোণ থিটা কোন রাশি বসাবো আমরা? যেটা রেক্টেঙ্গুলার, এই যে আমি বসাবো কিন্তু এই মানটা, যেহেতু যোগের কাজ আছে। তাহলে 8369.0.22 8369.0.22 দেওয়া 9873.69 প্লাস এবার ড্রপ পেয়েছিলাম এই যে এইটা দেখো 5339.03 প্লাস 10045.5 এইবার দেখো কি দাঁড়ায় 89029 89029.25 প্লাস দেওয়া বলো that's 19919 19 এবার লাস্টে এটাকে পোলারে নিয়ে যাও। that's 91230 0.37 কোন অ্যাঙ্গেল হচ্ছে 12.61 এই যে বাবার বেড়ে গেল, ওটা একটু বেশি হয়ে গেছে। না বেশি হওয়ার কারণ হচ্ছে ওই যে দেখ আমি মৌলিক কথা বলছি আর আমার এনার্জি নাই। ও এইটুকু চালাকি বললাম, এখন কোথায় কি ভুল হয়েছে ও আমার পক্ষে এখন ধরা সম্ভব না। আমি রেজাল্টের মান দেখে বুঝতে পারছি যে কোনো জায়গায় কোনো কিছুতে ত্রুটি বিচ্যুতি আছে।
আর এই অঙ্ক পরীক্ষার হলে যেন সেকেন্ড টাইমে না করতে হয়, তুমি কিন্তু তাহলে আর ওই সাবজেক্টে পাস করতে পারবে না। এই জন্য এই সাবজেক্টে যখন তোমার পরীক্ষা হবে আগে থিওরিটিক্যাল সাইডগুলো শেষ করে নিয়ে শেষের দিকে কিন্তু অঙ্কের দিকে আসবে। কারণ এটা মানসিকতা রাখবা, জামানি অঙ্কগুলো অল্প সময়ের কাজ না, পারলেই হবে না, পারাটা আবার সময় বিষয় আছে, আমাকে নির্দিষ্ট সময়ের ভেতরে জবাব দিতে হবে। এখন স্টার্টিংয়ে অঙ্ক ইজি দেখে আমি ধরলাম, নিজে কোথায় মনে, কারণ ব্রেনে দিনোর এগুলো পরীক্ষার হলে আসা অত্যন্ত স্বাভাবিক। ছেলে 3 চেপে 5 চেপে ফেলেছে, এগুলো হয়। এই জন্য এই হওয়া জিনিসটা স্বাভাবিক বিবেচনায় আগে থিওরিটিক্যাল যেগুলো পারা আছে সেগুলো করবে, আর খুবই মনোযোগী এবং অ্যাটেনশনের সাথে রেক্টেঙ্গুলার পোলারের কার্যক্রমগুলো ঠিকভাবে সম্পূর্ণ করবে। না হলে পুনরাবৃত্তি করতে গেলে তুমি সময়ও নাও পেতে পারো, আবার তুমি ঘাবড়ে যাবে বা তোমার মন মানসিকতা নষ্ট করে ফেলবে। মন মানসিকতা ঘাবড়ে যাওয়াতে কি হবে, জানা জিনিস তোমার পরীক্ষার হলে পরীক্ষা দেওয়া হবে, লাস্টে তুমি মাথা থাকবেও আর তুমি করতে পারবে না। যাই হোক, আমরা 12.61 এটা খুব একটা আকাঙ্ক্ষিত লোভনীয় মান হয়নি, যে মনে হচ্ছে যেন কোথায় যেন একটু ভুল 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 মতো ভাব, বুঝাই এই জায়গায় কোনো অ্যাটেনশন থেকে। এইবার লাস্টে এই যে ডিএস আমি পেলাম, এটা কি বলবো, একক কি আর গোত্র কি, ভোল্ট বা ফেজ। তাহলে এবার প্রচলিত ধারা ডিএস লাইন নিয়ে কি করবো, হ্যাঁ তাহলে √3 দ্বারা গুণ করে 1000 দিয়ে ভাগ করে দাও, বাস হয়ে গেল। তাহলে দেখো কত আসে, 91.230 into √3, দেখো তো কত হয়। কেজি করে নিলাম, এটা তো ছিল ভোল্ট, বাকি কেজি করলাম 0.3 ঘর আগে চলে আসবে। ওকে √3 দ্বারা 158.01 এত কেজি। তাহলে এখন কি বুঝলাম, ভ্রমণ প্রান্তের ভোল্টেজ কত, আমার 132 কেজি, পাঠাচ্ছিল কত, সে 158 কেজি। হ্যাঁ এখানে অঙ্ক ঠিক আছে, কিন্তু রেজাল্টের কিছু তারতম্য হয়ে গেছে, সেটা হচ্ছে যে কোণের মানটা বৃদ্ধি পাওয়ার কারণে, মানে ড্রপ কিন্তু দেখো কত ভোল্টেজ কত কেজি ড্রপ হয়ে যাচ্ছে ট্রান্সমিশন লাইনে, কি বুঝতে পারছো না? গ্রহণের ভোল্টেজ কত 132, তুমি পেলে কত 158, সেই 158 কোথায়, এই যে আমার প্রিয়নের 158, বোঝা গেছে কথাটা? এবার অন্যান্য উপাংশের ভেতরে গুরুত্বপূর্ণ উপাংশটা একটুখানি বলি, সেটা হচ্ছে আমাদের প্রেরণ প্রান্তের পাওয়ার ফ্যাক্টর কি হবে এই জায়গায়। হ্যাঁ হ্যালো, হ্যাঁ এই যাবে ক্লাসে, হ্যাঁ এই জায়গাটা একটা শেখার বিষয় আছে, জানবেন কথাটা বলছি, কিন্তু cos এটা s cos of ds এর কোণ, তাহলে ds এর কোণ কত 12.61। এখন প্লাস দেবো না মাইনাস দেবো সেটা নির্ভর করছে, কারণ চিহ্ন তো দুইটাই হতে পারে। তাহলে প্লাস দেবো না মাইনাস দেবো, কি করে দেবো, কোথায় থেকে লাগবে পেলে দেবো, আরে ধর ও তো চেঞ্জ হয়ে আসতে পারে, তুমি দেখবা হচ্ছে আইএস, এই আইএস এর জায়গায় হাত দিবা, কারণ কারণ তো আরো আছে, আইসি আছে, আইআর আছে, মানে কথা বুঝতে পারছো না, আইআর আছে, আইসি আছে, তুমি হাত দিবা কোথায়, আইএস। কেন, ভিএস এবং আইএস এর মধ্যবর্তীতে কোণ, সেই কোণের কসের মান ভিএস এবং আইএস, আইএস কি নেগেটিভ, বিধায় আমার এখানে হবে কি পজিটিভ, কত 16.68। দিয়ে আবার দেখো কত হয়,
আরে পারোই না ক্যালকুলেটর কি কি করো একটা সিম্পল জিনিস cos অফ ফার্স্ট ব্র্যাকেট 12.58 প্লাস এত ক্লোজ আগে বেশ এইবার ইহা মান কিন্তু কোন ধরনের লিখতে হবে তো একটা এবার কি লিখবো না ওইটা হচ্ছে স্ট্যান্ডার্ড বিষয় নয় এই অঙ্কটা আঁকাবা এইটা হচ্ছে আমার ভিআর লিখে রেখে দিলাম এবার ফার্স্ট আঁকাও ভিএস ভিএস কই 12.58টা এইটা হচ্ছে আমার ভিএস এই কোণটা হচ্ছে আমার 12.61 মানে পজিটিভ এইবার দেখো আইএস আছে নেগেটিভ 16.68 তাহলে এটা কি আমার আইএস এখন পাওয়ার ফ্যাক্টর সংখ্যা কি বলে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী যে কোণ এই যে সেই মধ্যবর্তী কোণ হলো তাহলে মধ্যবর্তী কোণ কত এইটা না এইটা না হলে তো মধ্যবর্তী কোণ হবে না এই যে যোগ হলো নিচে থাকার কারণে ও হলো কি নিচে থাকার কারণে কিন্তু কোনো কারণে যদি আইএসটা এটা যদি পজিটিভ হয়ে যেত এই ধরনের অবস্থা তখন কি আমার তো লোড ইন্ডাকটিভ আমি কি ওই গদ কথায় লাইন লিখবো না তখন আসতে আবার এখানে ভিএস এবং আইএস এর মধ্যবর্তী কোণ ঠিক আছে সেই মধ্যবর্তী কোণ কিন্তু এটা কমন তাহলে এটা হচ্ছে কিন্তু মোট কোণ থেকে এই কোণটা মাইনাস করলে এই কোণটা হয় তখন দেখো মোট কোণ থেকে এই কোণটা মাইনাস করছে না ওই যে তখন মাইনাস করে একটা সূত্র এসে এবং এই অবস্থান হলে পারে তখন এই যে কোন ধরনের বলার জন্য আমি বলেছিলাম ভিএস এর গায়ে হাত দিয়ে রাখবো যে এবার দেখবো আইএস কোথায় আছে যদি নিচে থাকে তাহলে এই কোণ ইহা ল্যাগিং আর যদি এটা হয় তাহলে বলবো যে লিডিং তাহলে এই চিত্রটুকু এর আগেও বলেছিলাম কঠিন কোনো বিষয় নাই আঁকানো তিনটা ঠ্যাং আঁকাইতে কতক্ষণ সময় লাগবে এতে কিন্তু খাতা এবং মূল্যায়নের বিষয়টা গুরুত্ব বেড়ে যাবে অর্থাৎ ওই ছেলে আন্দাজে ল্যাগিং না লিডিং এটা লিখেনি সে দেখে নিয়ে তারপরে তার রেজাল্ট বুঝতে পারছো কথাটা তো যাই হোক আমি অনেক কথা বললাম আজকে আর ভেক্টর দেখাই তোমাদের মানসিকতায় পরিপূর্ণতা লাভ ঘটানো কঠিন হয়ে যাবে কারণ নতুনভাবে শুরু না করলে আবার ভেক্টর বোঝা যাবে না কিন্তু ভেক্টরটাও পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং বেশি গুরুত্বপূর্ণ টেকনোলজির মানে টপিক সমূহ আয়ত্ত করা বা বোঝার জন্য এখানকার জ্ঞানটা অনেক ক্ষেত্রেই কাজে লাগে আমরা না জেনে না বুঝে বইতে যা আছে তাই কি উগলাই দেওয়ার চেষ্টা করি কিন্তু এটা টেকনোলজি নয় বইতে এইভাবে চিত্র আর তোমার এই বইতেই কত চিত্রের ভুল আছে তা ঠিক নেই ওরা ওই যে ফর্মা করা আছে ওই বারবার সারা বছর ওইটাই ছাপাচ্ছে ও আর চেঞ্জ হচ্ছে না কারণ চেঞ্জ করতে গেলে তো তার টাকা খরচ হবে এই জন্য আর চেঞ্জ করছে না যা ভুল আছে তো ভুলই শুধু ভুলই থেকে তো যাই হোক টেকনোলজিক্যাল এই জ্ঞানগুলো দেখো সব সাবজেক্টের ভেতরে আবার এইগুলো শেখার সুযোগ নেই কিন্তু এই একটা সাবজেক্ট এসি মেশিন একটা সাবজেক্ট এই সাবজেক্টগুলোতে কিন্তু এই টেকনোলজির ভিতরে অন্তর্নিহিত অর্জিন ভাবধারা প্রস্ফুটিত করে তুলে ধরে এইগুলোকে কেউ যদি টেকনিক্যাল সাইডে অবজ্ঞা করে যায় সে টেকনোলজি ঠকে দেবে না সে বলতেই পারবে না কখনো কি কারণে কি হয় কারণ এখানে কোনো কথা কোনো বিষয় আন্দাজে অপব্যাখ্যা আকারে নেই আমি যদি না বুঝি তাহলে এই কথাটা প্রযোজ্য আমি বুঝিনি জানি না আন্দাজে বলে যাচ্ছি সেও হ্যাঁ মানছে তাই বলছে তাহলে সেটা না অর্ধেক জায়গা হচ্ছে একটু বোঝা তোমাদের প্রতি করণীয় হচ্ছে এই অঙ্কটা তুমি নিজেরা করবা যে পর্যন্ত করেছি করে নিজে দেখবা যে হ্যাঁ আমার জ্ঞান অর্জনটা সঠিক আছে কিনা একাধিক অঙ্ক আমি বারবার বলছি করার কোনো দরকার নেই এই অঙ্কটাই তুমি নিজে করো ক্যালকুলেটর চাপ দিয়ে আর ওই যে বললাম যে মানসিকতা একটু ফাস্ট রাখতে হবে পরীক্ষার হলের প্রেক্ষাপটে যে একটু তাড়াতাড়ি না করলে আমি একটু সময় কভার করতে পারবো
আবার এই সাবজেক্টের বিভিন্ন অধ্যায়ের অঙ্কগুলো কিন্তু একটু বড় বড়ই হবে, একদম খুব ছোট্ট করে কিন্তু অঙ্ক হবে না। যার জন্য তোমরা অবশ্যই প্র্যাকটিস সেশনে একটু দ্রুততার সাথে মোটামুটি সঠিকভাবে বা নির্ভুলভাবে করা যায় কিনা সেটা একটু পরীক্ষা করব। ইনশাল্লাহ আমি আগামী দিন আর অঙ্কে থাকবো না, আগামী দিন আমরা ডিস্ট্রিবিউশন লাইনে চলে যাব। এসি ডিস্ট্রিবিউশন লাইন কোনটা? এই যে আমাদের বাড়ির ঘরগুলির যে লাইনের মাধ্যমে পাওয়ারটা নেই, এদেরও ভোল্টেজ ড্রপ হয়। এটাকে বুঝেছো কেউ? ভোল্টেজ ড্রপ হয় কিনা দেখেছো কেউ কখনো? বুঝতেই পারছি না। আমরা বাসা বাড়িতে যা লাইন নিই, এই লাইনে যে ভোল্টেজটা থাকার কথা সেই ভোল্টেজটা যে ঠিক থাকে না, এটা কি বুঝেছো কখনো? দেখেছো? আপ ডাউন করা হচ্ছে আলাদা জিনিস। খেয়াল করো বা এই কথাটা বলছি, একটু খেয়াল করো কথাটা। আমরা তো গরিব দেশ, আমরা তো ধনী দেশ না। নিয়ম হচ্ছে একটা পোল থেকে আরেকটা পোল এইভাবে আমার ডিস্ট্রিবিউশন লাইনে পোল স্থাপন করা হয়েছে একটা এলাকা জুড়ে, ঠিক আছে? এখন দেখা যাচ্ছে এইভাবে যেতে 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 ওই শেষের দিকে যে গ্রাহক সমূহ আছে, ধরো 10টা বা 20টা পোল স্থাপন করা, ওই 19 নম্বর পোলের যে গ্রাহক সমূহ আছে ওখানে 6টা বাড়িতে লাইন দিয়েছে। ওই বাড়িওয়ালাগুলোর সাথে কথা বলে যে এত ভোল্টেজ কম, ফ্যানও ঠিক মতো ঘোরে না, লাইট জ্বলে নেবে, হ্যাঁ, বিভিন্ন রকমের উপসর্গ সে কিন্তু তুলে ধরবে। ব্যাখ্যাটা কি দাঁড়াচ্ছে? ওর হচ্ছে ভোল্টেজ ড্রপ হচ্ছে লাইনে। এর করণীয় কি? ও কিন্তু অবজেকশন জানাচ্ছে ও যে মালিককে। ওটা বাজে, কিন্তু ইঞ্জিনিয়ার ভালোই বুঝছে যে ওর এই সমস্যা দূর করা যাবে না। ও সমস্যা দূর করতে পারবে তখনই ওখানে একটা ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার ব্যবহার করতে হবে। কথা বুঝতে পারছেন? এই যে ভোল্টেজ ড্রপটা কত হয় সেটা তো আগে নির্ণয় করতে হবে। সেটা নির্ণয় করতে পারা শেখা, তারপরে তো ট্রান্সফরমারের প্রশ্ন। ঠিক এই জিনিসগুলো আমাদের বর্তমান সামাজিকতায় কিন্তু উপস্থিত। দেখবা যে একটা এলাকার জুড়ে অনেক দূর লাইন দিয়েছে, কোনো ট্রান্সফরমার নেই ডিস্ট্রিবিউশন লাইনে। তাই দেখবা যে ওদের শেষ প্রান্তের গ্রাহকগুলো আমার সঠিকভাবে ভোল্টেজ পায় না। তখন করে কি? ওজোপানিত বা যারা নিয়ন্ত্রণ সংস্থা আছে বিদ্যুৎ উন্নয়নের, তারা মাঝে মাঝে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার বসে। এবার আসো বাস্তবতা। পলিটেকনিকের গেট পার হওয়ার ওজোপানিকর গেট দিয়ে ঢুকবা, দেখবা ডান দিকে একটা ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার আছে। ওখান থেকে বা তুমি কাটাইখানার মোড়ে যাও, দেখবা যে ওখানে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার আছে। গভর্নমেন্ট কলেজের ওদিকে যাও, দেখবা যে ওখানে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার আছে। বজলুর মোড়ে যাও, দেখবা যে এটা ট্রান্সফরমার আছে। যদি আমি এইগুলো না দিতাম তাহলে কি হতো? ওই বজলুর মোড়ের লোকজন এসে ওজোপানিককে ঘেরাও করতো, বলতে যে হয় এই লাইন বাদ দেন, আমাদের দেন না, ফ্যান চলে না, ওই লাইট ঠিক মতো জ্বলে না, টিভি দেখতে পায় না, ফ্রিজ সারাক্ষণ ধরে চলেই, ঠান্ডা হয় না। এই ধরনের বিভিন্ন উপসর্গগুলো কিন্তু প্রতীয়মান হবে। তাহলে উপসর্গগুলোকে দূর করবে কি? ড্রপ ভোল্টেজটাকে মেকআপ করাইতে হবে। কীভাবে মেকআপ করবো? ওই যে আমার আবার ট্রান্সফরমার বসায় ওই ড্রপ ভোল্টেজগুলোকে মেকআপ করা হবে। সেই সম্বন্ধে জ্ঞান অর্জনের জন্য আগামী দিন আমরা ডিস্ট্রিবিউশন লাইনে ভোল্টেজ ক্যালকুলেশনের বিষয়ে আলোচনা করব, যার নাম হচ্ছে এসি ডিস্ট্রিবিউশন। এরপরে আমরা ডিসিতে যাব, তাহলে ডিস্ট্রিবিউশনটা শেষ হবে। আজকে এখানে শেষ করলাম, আগামী দিনে আমরা দেখব।